আমি স্ক্রিনটা শেয়ার করছি, স্ক্রিনটা দেখুন দেখা যাচ্ছে কিনা। স্ক্রিন ভিজিবল সবাই? Yes. অলরাইট, থ্যাংক ইউ। তাহলে আজকে কি কি পড়বো বলে দিই। আজকে আমরা পড়বো হচ্ছে জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবলস সম্পর্কে আরও একটু ভালো করে পড়বো আমরা। মানে আমরা আগের দিন দেখেছিলাম লেট আর কনস্ট, অর্থাৎ দু রকমভাবে জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায়। ডিক্লেয়ার তার সাথে ডেফিনিশন, দু রকমভাবে ভেরিয়েবল আমরা মানে বানানোর পদ্ধতি দেখেছিলাম। তো সেখানে আমরা কিছু নতুন, তার ভেতরেও কিছু নতুন জিনিস দেখব, যে কোন কিওয়ার্ড, অর্থাৎ এগুলো এক একটা কিওয়ার্ড, লেট কনস্ট এগুলো হচ্ছে এক একটা কিওয়ার্ড, মানে এগুলো হচ্ছে রিজার্ভড কিওয়ার্ড, যেগুলো মানে আপনি এই নামে জাভাস্ক্রিপ্টেরই জিনিসপত্র ইউজ করতে পারবেন, আপনি নিজের নামে কিছু বানাতে পারবেন না। ঠিক আছে, সেটাও এক্সাম্পল আমি আগের দিন দিয়েছিলাম। এবার যখন আমরা লেট আর কনস্ট ইউজ করব তখন নিশ্চয় তার মধ্যে কোনো পার্থক্য আছে, আরও পার্থক্য আছে। আমি দুটোর মধ্যে একটা পার্থক্য বলেছিলাম, সেটা হচ্ছে লেট দিয়ে যে ভেরিয়েবলগুলো আমরা বানাই সেগুলোর ভ্যালু আমরা পরে গিয়ে চেঞ্জ করতে পারি। যেমন আমরা এখানে একটা ভেরিয়েবল বানিয়েছি, দেখুন, লেট নেম ইকুয়াল টু ওয়েন্দিল। যদি আমি চাই এই নেম ভেরিয়েবলের ভ্যালুটাকে আমি পরে গিয়ে চেঞ্জও করতে পারি, সেটা লেট দিয়ে বানানো ভেরিয়েবলগুলো সাপোর্ট করে। কিন্তু যদি কনস্ট দিয়ে যে ভেরিয়েবলগুলো আপনি বানাবেন সেগুলোতে যদি আপনি ভ্যালু চেঞ্জ করতে যান, তাহলে সেটা কি চেঞ্জ করতে দেবে, হ্যাঁ কি না? সবাই বলুন দেখি, কনস্ট দিয়ে ভেরিয়েবল বানালে আমরা কি সেটার ভ্যালু চেঞ্জ করতে পারি? সেটাই হচ্ছে কোয়েশ্চেন। পারবো না স্যার। পারবো না, ওকে। একজন বললেন পারবো না, তো আমি সবার কাছেই জিজ্ঞেস করব, তো সবাই আশা করি বলবেন যে পারবো না। এটা আমরা যদি প্র্যাকটিস করি আমরা বুঝতে পারবো, ঠিক আছে? কারণ এরার হ্যান্ডলিংটাও আমাদের শিখতে হবে, যে কোন এরার কীভাবে আসে জাভাস্ক্রিপ্টের ভেতরে। সেটা না বুঝলে আমরা কোডের ভেতরে এরার আসলে সেটা আমরা ফিক্স করতে পারবো না। সেরকমই কিছু কিছু এরার আমি দেখিয়েছিলাম আগের দিন, যে লেট দিয়ে বানানো ভেরিয়েবলের ভ্যালু চেঞ্জ করে তার সাথে কনস্ট দিয়ে ভ্যালু মানে ভেরিয়েবল বানিয়েছিলাম, সেটার ভ্যালু চেঞ্জ করলে কি এরারটা দিচ্ছিল। সেরকমই আজকেও আমরা কিছু কিছু জিনিসপত্র দেখব, যেখানে আমরা নতুন একটা বিষয় পড়বো জাভাস্ক্রিপ্টের ভেতরে। সেটা হচ্ছে দেখুন লেখা আছে আন্ডারলাইন করে বোল্ডে লেখা ব্লকড স্কোপ। কি লেখা আছে? ব্লকড স্কোপ। এই ব্লকড স্কোপ এর কাজ কি, বা এটা কি কাজে লাগে, সেই সমস্ত জিনিসগুলো আজকে আমরা একটু দেখবো। ঠিক আছে, খুবই সিম্পল জিনিস, কিচ্ছু না। এটাই আপনাদের পরে জাভাস্ক্রিপ্টের ফান্ডামেন্টাল স্ট্রং করতে সাহায্য করবে, তো সেই কারণে আমরা এটা আগে পড়বো। অলরাইট, তো আমি একবার ভিএস কোডটাকে ওপেন করছি। এটা আপনাদের কোড না, মাই ব্যাড। আমি এখান থেকে আপনাদের কোডটাকে ওপেন করি। এপ্রিল 2 হয়তো লাস্ট ক্লাস হয়েছে, আজকে 4, ইয়েস। তো ওটাকে করবো আমি ডুপ্লিকেট জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবলস। এটার নাম আমি চেঞ্জ করব। নাম চেঞ্জ আমি পরে করে দেবো খুনি, ওকে ঠিক আছে। তো এটা এখানে একটা এইচটিএমএল ফাইল আছে, দেখে নিন, আর একটা স্ক্রিপ্ট ফাইল আছে, ওকে। তো এখানে আমরা গত দিনের কিছু কিছু জিনিসপত্র এখানে অলরেডি দেখতে পাচ্ছি, যেমন লেট দিয়ে ভেরিয়েবল বানালো, তার সাথে আমি এগুলোকে কমেন্ট আউট থেকে সরিয়ে দিচ্ছি, এক সেকেন্ড, এটা থেকে কমেন্ট আউট সরিয়ে দিই। এখানে দেখুন এরর আসছে কেন? কারণ দুই নামে মানে দুটো একই নামে ভেরিয়েবল জাভাস্ক্রিপ্ট অ্যালাউ করে না। যেমন এখানে নাম্বার 1 একটা ভেরিয়েবল বানিয়েছি, সেখানে আবার নতুন একটা ভেরিয়েবল সেম নামে বানালে আপনার জাভাস্ক্রিপ্টটা এরর মারবে। এগুলো একটা এরর, ঠিক আছে? দেখুন এখানে লেখা আছে ক্যান নট ডিক্লেয়ার ব্লকড স্কোপ ভেরিয়েবল নাম্বার 1। এখানে ব্লকড স্কোপ লেখাটার মানে কি, এটাই হচ্ছে আজকের দিনের আমাদের কাজ। ঠিক আছে, আমি পিপিটির মধ্যে লিখে রেখেছি ব্লকড স্কোপ। তো এখানে দেখবেন ব্লকড স্কোপ বলে একটা জিনিস লেখা আছে। এই ব্লকড স্কোপ বা ব্লক স্কোপের মানে কি, এটাই আমরা আজকে পড়বো। তো আশা করি কনস্ট আর লেট দিয়ে বানানো ভেরিয়েবলের কোনো প্রবলেম নেই। যাদের যাদের প্রবলেম আছে একটুখানি হ্যান্ড রেজ করে দিন, তাহলে আমরা ওটাকে আরেকবার রিভিজিট করতে পারি। যাদের প্রবলেম নেই তারা একবার প্লিজ হ্যান্ড রেজ করুন। যাদের লেট আর কনস্ট দিয়ে বানানো ভেরিয়েবলের কোনো প্রবলেম নেই তারা একবার হ্যান্ড রেজ করে দিন আমাকে, তাহলে আমরা বুঝতে পারি। যারা যারা ক্লাসটা করছেন তাদের কথা বলছি, ওকে। লেট আর কনস্ট দিয়ে আশা করি কোনো প্রবলেম আসার কথা না, যদি আসে আগের দিনের রেকর্ডিংটা দেখুন, ওখানে খুব সিম্পলি বোঝানো আছে, অলরাইট। তো এখানে টাইপ অফ বলে একটা কিওয়ার্ড আমরা ইউজ করেছিলাম। টাইপ অফের কাজ কে বলতে পারবে আমাকে? টাইপ অফ, কে বলতে পারবে টাইপ অফের কাজ? এনিওয়ান, মাইক ওপেন করে বলুন, টাইপ অফের কাজ কি? স্যার রেজাল্টের ডিটেলটা দেওয়া, যে ওটা আপনার স্ট্রিং এ আছে না নাম্বারে আছে। অ্যাবসলিউটলি কারেক্ট। তো এখানে টাইপ অফের কাজ হচ্ছে যে আমরা যে ভেরিয়েবলের আগে টাইপ অফ লাগাবো, বা যে কোনো একটা জিনিসের উপরে আগে যদি টাইপ অফ লাগান, তাহলে জাভাস্ক্রিপ্ট সেটাকে মানে সেই ভেরিয়েবলের আসলে টাইপ কি, অর্থাৎ সেটা স্ট্রিং না নাম্বার না বুলিয়ান, সেটাকে প্রিন্ট করে। টাইপ অফ হচ্ছে একটা কিওয়ার্ড, সেটা কি কাজ করে? টাইপ চেকিংয়ে সাহায্য করে, ওকে। তো এই টাইপ চেকিং এ নিয়েই জাভাস্ক্রিপ্টে অনেক হাজারো প্রবলেম আসবে, সেগুলো আমরা এক এক করে পরে দেখবো, সেখানেই আমাদের টাইপ অফ কিওয়ার্ডটা কাজে লাগবে। ঠিক আছে, তো আমি এগুলোকে পুরোটাই আজকে রিমুভ করে দিচ্ছি, কারণ এটা আগের দিনের কোড। আজকে আমরা পড়বো ব্লকড স্কোপ, ওকে। কি পড়বো? ব্লক স্কোপ। ব্লক স্কোপের মানে কি? যারা সি বা জাভা শিখেছেন, যারা শেখেননি তাদের কথাও বলবো, যারা শিখেছেন তারা জানেন। ব্লক স্কোপ হচ্ছে এমনই একটা জিনিস, ভাবুন একটা আপনার কাছে
মানে একটা ট্রান্সপারেন্ট কথার মানে জানেন আপনারা, যে যার এক পার থেকে আরেক পারে দেখা যায়, একটা ট্রান্সপারেন্ট বাক্স আছে, এইভাবে ভাবুন। আমি একবার এটাকে এঁকে দেখাই বা সিম্পলি এক্সপ্লেন করার চেষ্টা করি। আপনাদের কাছে একটা বক্স আছে, বক্স মানেই আমরা ধরবো একটা ভেরিয়েবল, ঠিক আছে? এখানে যে বক্স আছে সেই বক্সের মধ্যে, এটা একটা বড় বক্স, আমি কেন বানাচ্ছি এটা দেখবেন ভালো করে। এই বড় বক্সের মধ্যে, এক সেকেন্ড, এটা কি ঠিক আছে? ওকে। এই বড় বক্সটা হচ্ছে একটা স্কোপ। এটাকে কি বলে? এটা হচ্ছে একটা স্কোপ। এটা পাবজির 2x 4x না, ঠিক আছে? এটা অন্য একটা স্কোপ। এই স্কোপের মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু আলাদা হয়। এই স্কোপ বিভিন্ন রকমের হতে পারে। মানে স্কোপ বলতে ভাবুন, আপনি একটা বাড়ির মধ্যে আছেন, সেই বাড়ির মধ্যে থেকে আপনি যদি, মানে আপনাকে যদি কেউ ডাকতে আসে, তাহলে আপনি কি করেন? বাইরে গিয়ে তাকে দেখা দেন বা তার সাথে কথা বলেন, ঠিক আছে? ভালো করে বুঝবেন। এই স্কোপ হচ্ছে একটা বাড়ির মতো। মানে এই বাড়ির মধ্যে আপনি আছেন, আপনাকে কেউ বাইরের থেকে এলো, ধরুন এটা অন্য একজন মানুষ, সে বাইরের থেকে এসে আপনাকে ডাকছে যে এই তুই এদিকে আয়, ঠিক আছে? তো আপনি যে ব্লক স্কোপের মধ্যে, এই স্কোপ অথবা একটা বাড়ির মধ্যে বসে আছেন, আপনি কি করবেন? এটা হচ্ছেন আপনি, ওকে? এটা হচ্ছেন আপনি। আমি একটা ফিগার বানানোর চেষ্টা করি এখানে ছোট্ট করে। এটা হচ্ছে আপনি, ওকে? এই বাড়ির মধ্যে আপনি বসে এই লোকটার সাড়া দিচ্ছেন, ঠিক আছে? এই আপনাকে ডাকতে এসছে, ডাকতে এসেছে, এইভাবে ভাবুন, ঠিক আছে? এই লোকটা আপনাকে ডাকতে এসছে, আপনি এই বাড়ির মধ্যে বসে অথবা স্কোপের মধ্যে বসে আপনি তাকে সাড়া দিচ্ছেন যে হ্যাঁ ভাই বল। ভালো করে বুঝবেন। আবারও বলছি, স্কোপ, এটাকে আমি একটা এক্সাম্পল হিসেবে স্কোপ অথবা হোম এইভাবে লিখে রাখছি, ঠিক আছে? এই স্কোপ অথবা হোম হচ্ছে এমনই একটা জিনিস, একটা বাড়ির মতো। অর্থাৎ সেই বাড়ির মধ্যে আপনি বসে আছেন। এবার আপনাকে ধরুন বাইরের থেকে, যেমন বাইরের থেকে কেউ আপনাকে ডাকতে আসে খেলার জন্য বা কোথাও যাওয়ার জন্য, সেরকম কেউ আপনাকে এসে ডাকছে যে এই তুই বাইরে আয়। আপনি কি করবেন? যদি আপনি অ্যালাউ করেন, যে আপনি স্কোপের মধ্যে থেকে যদি আপনার মানে অ্যালাউয়েন্স থাকে যে আপনি বাইরে গিয়ে কথা বলতে পারবেন, ধরুন আপনার মা বাবা আপনাকে অ্যালাউ করেছে যে যেই তোকে ডাকতে আসুক তো বাইরে গিয়ে তার সাথে কথা বলতে পারিস, তাহলে আপনি কি করবেন? সিম্পলি আপনি কি করবেন? এখান থেকে চলে যাবেন বাইরে, বাইরে গিয়ে তার সাথে কথা বলে আবার বাড়ি চলে আসবেন, ঠিক আছে? এটা হলো একটা, বলতে পারেন যে একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি হয় যেটা হচ্ছে আপনার ব্লকড স্কোপ, অর্থাৎ যেখানে আপনার কোনো রকম বাইরে যাওয়ার অ্যালাউয়েন্স নেই। মানে আপনি কি করবেন? আপনাকে যে ডাকতে এসছে তাকে আপনি কি বলবেন? যে আমার বাইরে বেরিয়ে কথা বলার উপায় নেই, আমি তোকে দেখা দিতে পারবো না বা কথা বলতে পারবো না তোর সাথে। সে এবার কি করবে? সে বাইরে থেকে ফিরে চলে যাবে, ঠিক আছে? কি বললাম বুঝতে পেরেছেন? একবার বলুন যে এক্সাম্পলটা যদি কোনো রকম এদিক ওদিক লাগে বলুন। বোঝাতে পেরেছি? যারা বুঝতে পারলেন, সিম্পল এক্সাম্পলটা বলুন বুঝতে পেরেছেন কিনা, তাহলে আমি বুঝে যাবো। এক্সাম্পলটা বুঝতে পেরেছেন? হ্যান্ড রেজ করুন যারা যারা বুঝতে পেরেছেন। জাস্ট নিজেকে একটা বাড়ির মধ্যে ভাবার চেষ্টা করুন, আপনাকে কেউ বাইরে থেকে ডাকতে এসছে, যদি আপনার মা বাবা অ্যালাউ করে বাইরে গিয়ে কথা বলার, তাহলে আপনি কথা বলবেন, যদি না করে আপনি কথা বলবেন না। তো এটার সাথে জাভাস্ক্রিপ্টের কি মিল আছে? জাভাস্ক্রিপ্টে যে ভেরিয়েবলগুলো আমরা লেট আর কনস্ট দিয়ে বানাই, ভালো করে শুনবেন, জাভাস্ক্রিপ্টের ভেতরে যে ভেরিয়েবলগুলো আমরা লেট আর কনস্ট দিয়ে বানাই, ঠিক আছে? সেই ভেরিয়েবলগুলো আমাদের কি হয়? এই স্কোপের বাইরে অথবা এই বাড়ির বাইরে গিয়ে তাকে কথা বলতে দেওয়া হয় না। আবারও বলছি, যে ভেরিয়েবলগুলো আমরা লেট আর কনস্ট দিয়ে বানাই, তারা যদি এরকম একটা স্কোপ অথবা একটা বাড়ির মধ্যে থাকে, তাকে আমরা বাইরে বেরিয়ে কথা বলতে দিই না, ঠিক আছে? সেটার এক্সাম্পল কি হতে পারে সেটা এবার আমরা দেখব, ঠিক আছে? চলে যাই ভিএস কোডে। এখানে লিখে রেখেছি ব্লক স্কোপ। এরকম অনেক রকম স্কোপ হয়, আপাতত ব্লক স্কোপটাকে বুঝি। ব্লক স্কোপ হচ্ছে এমনই একটা জিনিস যাকে আপনি বাইরের থেকে যার ভ্যালু অ্যাক্সেস করতে পারবেন না। আবারও বলছি, ব্লক স্কোপ মানে হচ্ছে এমনই একটা জিনিস বা পদ্ধতি যেখানে আপনার ভ্যালু বা যে ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুটা আপনি রেখেছেন, সেটাকে এই স্কোপের বাইরে বা সেই বাড়ির বাইরে গিয়ে তাকে অ্যাক্সেস করতে পারবেন না। সেরকম একটা এক্সাম্পল দেখি। তো আপাতত আমি একটা ভেরিয়েবল বানাচ্ছি, ধরুন লেট নেম বানাবো না, এখানে ধরুন একটা এজ বলে ভেরিয়েবল বানাচ্ছি, ঠিক আছে? মানে বয়স। আমার বয়স 22, 30 কেন বলছে আমি জানি না। লেট এজ 22। এবার আমি এখানে কি করব? কনসোল লক করব, সরি কনসোল লক করব আমি এজ, ওকে? তো আমি এটাকে লাইভ সার্ভারে ওপেন করি, ইন্ডেক্স ডট এইচটিএমএলটাকে লাইভ সার্ভারে ওপেন হয়ে গেছে। আমি এটাকে এখানে এখানে ওপেন করি, ওকে হলো। তো এখানে দেখুন আগের দিনের ক্লাসে কিছু জিনিসপত্র রয়েছে, তো আমি এখানে গিয়ে কনসোলে গিয়ে দেখাই। তো আমরা যা যা করলাম সেখানে আশা করি প্রিন্ট হতে কোনো অসুবিধা হবে না, এজ ভ্যালুটা আমরা প্রিন্ট পাবো, দেখি। হ্যাঁ দেখুন এখানে 22 ভ্যালুটা আমরা প্রিন্ট হতে দেখছি। আবারও রিলোড করি, দেখুন এখানে 22 বলে ভ্যালুটা আমার প্রিন্ট হচ্ছে, একটু জুম ইন করি, ঠিক আছে? এই যে 22 ভ্যালুটা আমার প্রিন্ট হচ্ছে, মানে কি? মানে এখানে এটা কোনো রকম তার বাধ্যবাধকতা নেই, সে বাইরে গিয়ে কারোর সাথে কথা বলছে, অর্থাৎ তাকে আমরা, তার ভ্যালুটাকে আমরা যে কোনো জায়গা থেকে অ্যাকসেপ্ট মানে অ্যাক্সেস করতে পারি। এবার
এমন একটা জিনিস বানাবো যেখানে ভ্যালুটাকে আপনারা দেখতে পারবেন না। কেমন হবে সেই জিনিসটা? আমরা এই ভেরিয়েবলটাকে একটা স্কোপের মধ্যে অর্থাৎ একটা বাড়ির মধ্যে তাকে আবদ্ধ করে দেবো। কিভাবে? আমরা জাস্ট এটাকে একটা সেকেন্ড ব্র্যাকেটে র্যাপ করে দেবো এইভাবে। কি করব? আমরা জাস্ট এই পুরো ভেরিয়েবলটাকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এইভাবে র্যাপ করে দেবো। র্যাপ করা মানে ঘিরে দেবো এক কথায়। দেখুন এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট শুরু, তার মধ্যে ভেরিয়েবল, তারপরে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেটাকে শেষ করে দিয়েছি। মানে একে আমরা বাড়ির মধ্যে অথবা একটা বাক্সের মধ্যে বন্দি করে দিয়েছি। এবার যদি আমি এই কোডটাকে সেভ করি, দেখুন কি হয়। সেভ করলাম, কি দেখাচ্ছে? আনকট রেফারেন্স এরর, এজ ইজ নট ডিফাইন্ড। কি লেখা আছে? আনকট রেফারেন্স এরর, এজ ইজ নট ডিফাইন্ড। এজ এখানে কে? এজ হচ্ছে আমার এই ভেরিয়েবল যেটাকে আমি প্রিন্ট করার চেষ্টা করছি। অর্থাৎ আমি বাড়ির বাইরে থেকে এই বাড়ির ভেতরের ভ্যালুটাকে মানে ডাকতে এসেছি, যে বাড়ির বাইরে থেকে বেরো, যে তুই বেরো ভাই, তোকে আমি ডাকতে এসেছি। কিন্তু একে আমরা অ্যালাউ করছি না, অর্থাৎ এ কিন্তু বাইরে গিয়ে কথা বলার এর অ্যালাউয়েন্স নেই। সেই কারণে আমি যদি এখানে তাকে ডাকি, সে কিন্তু আমাকে সাড়া দেবে না, যেমন আমার এখানে হচ্ছে। অর্থাৎ এই ব্লক স্কোপের মধ্যে যে ভেরিয়েবলটা আছে সেটা কিন্তু বাইরে এসে আমাকে দেখা দেবে না। সেই কারণে এখানে কি আসছে? এজ ইজ নট ডিফাইন্ড। ঠিক আছে, এটা গেল লেট দিয়ে। সেম জিনিস আপনারা জিজ্ঞেস করতে পারেন, স্যার তাহলে কি কনস্ট দিয়েও এটা পসিবল? দেখা যাক। তো আমরা এটাকে এইভাবে রাখছি। আমি এখানে আর একটা ব্লক স্কোপ বানাবো। ঠিক আছে, এখানে বানাবো কনস্ট, এখানে আর একটা বানাবো এজ, অথবা আমি এখানে কি বানাচ্ছি ধরুন নেম অথবা ফার্স্ট নেম। ফার্স্ট নেম ইকুয়াল টু, আমার নাম কি? আমার নাম হচ্ছে জন ডো, ও সরি জন। ঠিক আছে, জাস্ট জন লিখে রাখলাম, জন মানে ডন। ওকে, তো আমি যদি এখানে এই ফার্স্ট নেমটাকেও অ্যাক্সেস করার চেষ্টা করি, দেখা যাক হয় কিনা। আমি এখানে কনসোল লগটাকে একবার রেপ্লিকেট করব, করে এখানে ফার্স্ট নেম এই ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করার চেষ্টা করব। দেখুন, সেভ করব, সেম জিনিস আমার এখানে আসছে, রেফারেন্স এরর, এজ ইজ নট ডিফাইন্ড। এজ কেন আগে দেখাচ্ছে? এটাও একটা প্রশ্ন। যে আগে যেহেতু জাভাস্ক্রিপ্টকে কি বলেছিলাম, ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ, সে ওপর থেকে নিচের দিকে লাইন বাই লাইন এক্সিকিউট করে। সেই কারণে প্রথমে যে এরারটা সে দেখতে পেয়েছে সেখানে গিয়ে সে থেমে গেছে, পরের এক্সিকিউশন আর মানে সে করছে না। তাই এজের এরারটা আগে এসেছে, তাই এজ দেখাচ্ছে। আমি যদি এজের ভ্যালুটাকে যদি রিমুভ করে দিই, দেখবেন এখানে ফার্স্ট নেম বলে যে এরারটা দেবে। ফার্স্ট নেম ইজ নট ডিফাইন্ড হলো। এটা হচ্ছে ব্লকড স্কোপ। ঠিক আছে, এটাই হচ্ছে ব্লকড স্কোপ। এবার ভিএস কোডের মধ্যে আপনি নিজের চোখে দেখে বুঝতে পারবেন যে এটা ব্লকড নাকি, মানে এটা ব্লকড স্কোপ নাকি এটা হচ্ছে অন্যরকম একটা গ্লোবাল স্কোপ, এরকম একটা ব্যাপার। তো এখানে দেখুন ভিএস কোডে এই জিনিসটা, অর্থাৎ এই যে ভেরিয়েবলটা আমি বানিয়েছি, এটা দেখুন একটুখানি ফেডেড কালারে আছে। ফেড কথার অর্থ একটুখানি তার ব্রাইটনেসটা কম। সবাই দেখতে পাচ্ছেন? যারা দেখতে পাচ্ছেন একটু হ্যান্ডেস করুন দেখি। একটুখানি ফেডেড কালারে আছে, অথবা একটুখানি তার ব্রাইটনেসটা কম। সবাই কি সেটা দেখে বুঝতে পারছেন? একবার সেটা দেখি ভালো করে। এই লাইনটাকে দেখুন, আর এই লাইনটাকে একবার কালারটাকে দেখার চেষ্টা করুন। এটা ভিএস কোড আমাদের নর্মালি দিয়ে দেয় যে কোন ভ্যালুটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো, কোনটাকে পারবো না। দেখুন এখানে আমরা এটাকে ব্লকটের মধ্যে রেখেছি, সেই কারণে যেহেতু ভেরিয়েবলটা আমরা পাবো না বাইরে গিয়ে, সেই কারণে এর মানে কালারটাকে ভিএস কোড অটোমেটিক্যালি একটু ডিম করে দিয়েছে, অর্থাৎ তার ভ্যালু ব্রাইটনেসটাকে কমিয়ে দিয়েছে। দুটোর ক্ষেত্রেই, এটার ক্ষেত্রেও তাই, এটার ক্ষেত্রেও তাই। এবার আমি যদি এখান থেকে ফার্স্ট নেমের ভেরিয়েবলটাকে ব্লক স্কোপ থেকে সরিয়ে দিই, দেখুন এটা একটুখানি ব্রাইটনেস বেড়ে যাবে। তার ব্রাইটনেস বেড়ে গেল মানে আমি এর ভ্যালুটাকে এবার অ্যাক্সেস করতে পারবো। এটাকে সেভ করি, দেখুন এখানে আমার জন বলে প্রিন্ট হচ্ছে। ঠিক আছে, কিন্তু আমি তো এটা দেখতে চাই না, আমি এটাকে আবার ব্লক স্কোপে রেখে দিই। দেখুন এখানে আবার এরারটা দিয়েছে। ওকে, খুব সুন্দর। তাহলে এবার আমাকে বলুন যে এরকম কোন একটা সিচুয়েশন যদি আপনার আসে যেখানে এরকম একটা ব্লকড স্কোপের মধ্যে আপনার কোনো একটা জিনিস আছে। এখানে ব্লকড স্কোপ বলতে আমরা এই সেকেন্ড ব্র্যাকেটগুলোকে ইউজ করব না। আবারও বলি, ব্লকড স্কোপে আমরা এরকম কোনো সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব না। আমরা কিছুদিন পরে ফাংশন পড়ব, ফাংশনের মধ্যে আপনারা এই ব্লকড স্কোপ আর গ্লোবাল স্কোপের মধ্যে পার্থক্যটা বুঝতে পারবেন। এখানে জাস্ট ডেমনস্ট্রেট করার জন্য আমি এই সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ করেছি। এটাও একটা স্কোপ, এটা একটা বলতে পারেন প্রাইভেট স্কোপ টাইপের কাজ করে। তো এখানে আমি যে স্কোপটা বানিয়েছি, অর্থাৎ এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোপটা বানানো হয়েছে অথবা বাড়ি বানানো হয়েছে, এর মধ্যে ভ্যালুগুলো আমরা বাইরে গিয়ে অ্যাক্সেস করতে পারছি না। তাহলে নিশ্চয়ই এর কোনো মানে কি বলে ওটাকে, এর কোনো উপায় আছে যে কিভাবে আমরা এই ব্লক স্কোপের মধ্যে বা এই বাড়ির মধ্যে থেকে ভ্যালুগুলোকে বাইরে গিয়ে অ্যাক্সেস করতে পারি। ঠিক সেইখানে আসে আর একটা আমাদের ভেরিয়েবল ডিক্লারেশনের আমাদের কিওয়ার্ড, সেটা হচ্ছে একটা ভ্যার, VAR, ভ্যার। ভ্যার কিওয়ার্ডটা আমাদের ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে সাহায্য করে, কিন্তু তার ভ্যালুকে আমরা যে কোনো জায়গায় ব্লক স্কোপের বাইরে গিয়েও অ্যাক্সেস করতে পারি। অর্থাৎ সে তাকে আমরা সেই ভ্যালুটাকে আমরা কি করব, যে কোনো জায়গায় যেখানে আমরা এই যে এখানে লেটার কনস দিয়ে যেগুলোকে অ্যাক্সেস করতে পারছিলাম না বাড়ির বাইরে, সেখানে যদি আমরা ভ্যার ইউজ করি, সেই ভ্যারের দিয়ে যে ভেরিয়েবলগুলো বানাবো সেগুলোকে আমরা যে কোনো জায়গায় গিয়ে অ্যাক্সেস করতে পারবো। অর্থাৎ আপনি যদি এখানে ভ্যার দিয়ে বানানো হন, অর্থাৎ এখানে যদি এটা ভ্যার থাকে, VAR, ভ্যার, যেমন লেট হয় যেমন কনস্ট হয় সেরকম VAR, ভ্যার হয়।
এই ভ্যার যদি থাকে তাহলে একে আমরা যে কোনো জায়গায় গিয়ে অ্যাক্সেস করতে পারবো, অর্থাৎ একে আমরা বাইরে পাবো, অন্য কোনো একটা বাড়ির মধ্যে গিয়েও তাকে অ্যাক্সেস করতে পারবো, অর্থাৎ অন্য কোনো একটা স্কোপের মধ্যে গিয়েও তাকে আমরা অ্যাক্সেস করতে পারবো। কেমনভাবে সেটাকে ডেমনস্ট্রেট করবো এখানে। তো আমি আর একটা ব্লক স্কোপ বানাচ্ছি, বানানোর পরে আমি এখানে বানাবো ভ্যার, ধরুন এখানে আর একটা বানাবো, কি দেবো, ধরুন লাস্ট নেম ইকুয়াল টু স্মিথ বা যে কোনো কিছু, লাস্ট নেম ইকুয়াল টু স্মিথ। এবার আমি যদি এই লাস্ট নেমটাকে প্রিন্ট করি, দেখি হয় কিনা। আমি একবার আমার ডকুমেন্টে যাব, গিয়ে এখানে লাস্ট নেমটাকে প্রিন্ট করব। ঠিক আছে, লাস্ট নেম চলে আসলো। এবার যদি আমি এটাকে সেভ করি, দেখুন এখানে স্মিথ লেখাটা আসছে। তিনটেই সেম বাড়ির মধ্যে আছে, এটা একটা বাড়ির মধ্যে আছে, এটাও একটা বাড়ির মধ্যে আছে, এটাও একটা বাড়ির মধ্যে আছে, কিন্তু তফাৎটা কোথায় এবার আশা করি দেখে বুঝতে পারবেন। তফাৎটা হচ্ছে আপনার এইখানটায়, যে প্রত্যেকটার ভ্যালুকে আমরা বাইরে গিয়ে অ্যাক্সেস করতে পারবো না। এগুলোকে যদি আমার অ্যাক্সেস করতে হয় তাহলে আমাকে হয় এগুলোকে ভ্যারে কনভার্ট করতে হবে, অথবা আমাকে এই ব্লক স্কোপ অর্থাৎ এই স্কোপগুলোকে সরিয়ে দিতে হবে। তাহলেই আমরা এই ভ্যালুগুলোকে যে কোনো জায়গায় গিয়ে আমরা এটাকে অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে, কিন্তু ভ্যারের ক্ষেত্রে কিন্তু একটু ডিফারেন্ট। ভ্যার কিন্তু এরকম একটা বাড়ির মধ্যে থেকেও কিন্তু তার ভ্যালুকে বাইরে গিয়ে অ্যাক্সেস করতে দেয়। যেমন একটা ফোন ইউজ করা, যে বাইরের থেকে আপনাকে যে ডাকতে এসছে, বাড়ি গিয়ে মানে বাড়ি আপনাকে পাইনি, সে কি করছে, আপনাকে ফোন করেছে ডাইরেক্ট, ফোন করে বলছে কোথায় আছিস ভাই, আপনি কি বলবেন, আমি বাড়ির মধ্যেই আছি। তখন আপনাকে সে কি বলবে, বাইরে আয়। তখন আপনি বাইরে গিয়ে তার সাথে কথা বলবেন। তো ভ্যার হচ্ছে সেরকম একটা চিট কোড টাইপের, অর্থাৎ যেখানে ভেরিয়েবলগুলোকে বানাবেন সেই ভেরিয়েবলগুলোর ভ্যালু আপনি যে কোনো জায়গায় গিয়ে সেটাকে অ্যাক্সেস করতে পারবেন। লেট, কনস্ট আর ভ্যার। ভ্যার হচ্ছে একটা গ্লোবাল স্কোপ ভেরিয়েবল ডিক্লারেশন কিওয়ার্ড। ঠিক আছে, ভ্যার কি, যারা লিখে নিতে চান লিখে নিতে পারেন। এটা হচ্ছে একটা গ্লোবাল ভেরিয়েবল ডিক্লারেশন কিওয়ার্ড, যেখানে যে ভেরিয়েবলগুলোকে আপনি ভ্যার দিয়ে বানাবেন তার ভ্যালুগুলোকে আপনি যে কোনো জায়গায় গিয়ে অ্যাক্সেস করতে পারবেন। বোঝাতে পারলাম কি হচ্ছে এখানে? যারা যারা বুঝতে পেরেছেন একটুখানি হ্যান্ডেস করুন। ছোট্ট সময়ের মধ্যে আমরা অনেক কিছু ডিক্লারেশন মানে অনেক কিছু বলে ফেলেছি, যাদের যাদের মাথায় ঢুকে গেছে একটুখানি হ্যান্ডেস করুন। জাস্ট এটাকে মনে রাখুন যে কোনটার ভ্যালু বাইরে থেকে পাওয়া যায়, কোনটার ভ্যালু বাইরে থেকে পাওয়া যায় না, তাহলে পরবর্তীতে গিয়ে আপনারা বুঝে যাবেন যে কিভাবে এটাকে ইউজ করতে হয়। বুঝতে পারলাম। এরপরে ফাংশন যখন করব, ফাংশনে গিয়ে আপনার এই জিনিসগুলো তখন কাজে লাগবে। অলরাইট, এই হলো ব্লকড স্কোপ। হলো কমপ্লিট। তাহলে এবার যাই নেক্সট জিনিস। নেক্সট হচ্ছে আমরা দেখব, এখানেই আমরা আরো কিছু পড়বো, সেটা হচ্ছে ভ্যারের তো কাজ আমরা বোঝালাম। ভ্যারের সাথে এবার আমরা পড়বো ডেটা টাইপস। কি পড়বো? আমরা পড়বো ডেটা টাইপস, যে কত রকমের ডেটা হয় অ্যাকচুয়ালি আমাদের জাভাস্ক্রিপ্টের ভেতরে। প্রথমে শুরু করব আমরা কিছু ফান্ডামেন্টালস দিয়ে, তারপরে আমরা এক এক করে সেটাকে এক্সপ্লেন করব। জাভাস্ক্রিপ্টের ভেতরে যদি ডেটা টাইপস আপনি সার্চ করেন, যে কোনো জায়গায় গিয়ে সার্চ করেন, আমি গুগলে যাচ্ছি অথবা চ্যাট জিপিটিতে যাচ্ছি, সব থেকে সিম্পল জায়গা যেখান থেকে আপনি পড়াশোনা করতে পারবেন। ঠিক আছে, ভয় পাবেন না, চ্যাট জিপিটি আপনার চাকরি খাবে না। অলরাইট, চ্যাট জিপিটিতে গিয়ে জিজ্ঞেস করুন হাউ মেনি টাইপস, যেমনভাবে গুগল সার্চ করেন সেরকমভাবে লিখবেন হাউ মেনি টাইপস অফ, অথবা হাউ মেনি ডেটা টাইপস আর দেয়ার ইন জাভাস্ক্রিপ্ট। সার্চ করি কত ধরনের ডেটা টাইপস হয় জাভাস্ক্রিপ্টের ভেতরে, সেটা এবার লিস্ট বানাবে আমার জন্য। ঠিক আছে, এখানে দেখুন পুরো একদম লাইন বাই লাইন সবকিছু আমাকে দিয়ে দেবে, যে কোনটার কাজ কি সেটা আমরা দেখতে পারবো এবার। ঠিক আছে, তো আমার ক্ষেত্রেও ইজি হবে বোঝানো, আপনারাও এখান থেকে দেখে দেখে এবার বুঝতে পারবেন। জাভাস্ক্রিপ্টের ভেতরে প্রথমেই মনে রাখবেন দু ধরনের ডেটা টাইপস হয়। ঠিক আছে, বেসিক ক্লাসে বা ফ্রি ক্লাসে আমি এই জিনিসগুলো বলিনি, কারণ এগুলোকে এক্সপ্লেন করলে অনেক বড় হয়ে যাবে ক্লাস, সেই কারণে তখন এক্সপ্লেন করা পসিবল হয়নি। এবার আমরা একটু ডিপ ডাইভ করবো কিভাবে। তো দেখুন প্রথমে কি লিখেছে, আমি এটাকে বাংলায় পড়ার চেষ্টা করি। বাংলায় লিখলে হবে নাকি ইংলিশে করবো, কোনটা? হ্যান্ডেস করুন যারা বাংলায় করতে চান। একজন শঙ্করবাবু বলেছেন বাংলায় করতে চান, ওকে। আর ইংলিশ, কারা কারা ইংলিশে করতে চান? বাকিরা সবাই? ঠিক আছে, তো শঙ্করবাবু একটুখানি তাহলে আপনাকে আহ, সবার সাথে একটুখানি কোঅপারেট করতে হবে, যেহেতু সবাই ইংলিশেই দেখতে যাচ্ছে। ওকে, তো আমি সবকিছু এক্সপ্লেন করবো, ডোন্ট ওয়ারি। অলরাইট, তো চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে কি বলছে, ইন জাভাস্ক্রিপ্ট দেয়ার আর 8 ডেটা টাইপস। ভালো করে শুনবেন। ইন জাভাস্ক্রিপ্ট দেয়ার আর 8 ডেটা টাইপস ক্যাটেগরাইজড ইনটু প্রিমিটিভ অ্যান্ড নন প্রিমিটিভ ডেটা টাইপস অথবা টাইপস। তো জাভাস্ক্রিপ্টের ভেতরে 8 ধরনের ডেটা টাইপস হয়, কিন্তু তাদেরকে ক্যাটেগরাইজড করা হয়েছে। যেমন আমরা এইচটিএমএল এর ভেতরে সিম্যান্টিক আর নন সিম্যান্টিক পড়েছিলাম, সেগুলো কিন্তু ট্যাগই, কিন্তু সেগুলোকে ভাগ করা হয়েছে কিছু রুলস অনুযায়ী। সেরকমই জাভাস্ক্রিপ্টের ভেতরে দু ধরনের ডেটা টাইপস হয়, ক্যাটেগরি হয় ডেটা টাইপসের, সেটা হচ্ছে প্রিমিটিভ আর নন প্রিমিটিভ। প্রিমিটিভ কথার অর্থ হচ্ছে, যদি আপনি ইংলিশ টু বাংলা করেন, প্রিমিটিভ কথার অর্থ হচ্ছে আদিম যুগের। ঠিক আছে, আমি যদি দেখার চেষ্টা করি প্রিমিটিভ মানে কি। প্রিমিটিভ প্রিমিটিভ মানে হচ্ছে, আমি যদি মিনিং দেখি, মিনিং ইন বেঙ্গলি,
প্রিমিটিভ মানে আদিম অথবা অনেক পুরনো। মানে জাভাস্ক্রিপ্ট যখন বানানো হয়েছিল তখন জাভাস্ক্রিপ্টের ভেতরে এই আদিম কিছু ডেটা টাইপস ছিল, এবং তারপরে যখন জাভাস্ক্রিপ্ট আরও একটু অ্যাডভান্স হয় তখন তার মধ্যে আরও নতুন নতুন ডেটা টাইপস অ্যাড হয়। সেরকম প্রিমিটিভ ডেটা টাইপের মধ্যে কি কি আছে একটুখানি পড়ে নিই। দেখুন এখানে লেখা আছে প্রিমিটিভ ডেটা টাইপস, 7 টাইপস অফ প্রিমিটিভস, মানে 7 ধরনের প্রিমিটিভ বা আদিম ডেটা টাইপস জাভাস্ক্রিপ্টের মধ্যে মানে আছে। কিভাবে কি কি? প্রথমে আছে স্ট্রিং, এটা আমরা জানি, ঠিক আছে। স্ট্রিং কি করে হচ্ছে আমাদের রিপ্রেজেন্টস টেক্সচুয়াল ডেটা, মানে কিছু টেক্সট, কিছু অ্যালফাবেট, কিছু ক্যারেক্টার, সেগুলোকে দেখাতে সাহায্য করে স্ট্রিং। আমরা এটা জানি, যারা যারা জানি একটু হ্যান্ডেস করে দিন, এটা যারা যারা চেনেন। স্ট্রিং কারা কারা চিনি আমরা দেখি, একটুখানি হ্যান্ডেস করুন। এটা আমরা অনেক দিনই পড়েছি, ওকে। তারপরে আছে নাম্বার, কি লেখা আছে নাম্বার। নাম্বার রিপ্রেজেন্টস বোথ ইন্টিজার্স অ্যান্ড ফ্লোটিং পয়েন্ট নাম্বারস, এটা একটা নতুন জিনিস। কি আছে ইন্টিজার্স অ্যান্ড ফ্লোটিং পয়েন্ট নাম্বারস। যারা মানে যারা ইংলিশ মিডিয়ামে থেকে অঙ্ক করেছে তারা হয়তো জিনিসটা চিনবে। তো প্রথম হচ্ছে ইন্টিজার। ইন্টিজার কথার অর্থ হচ্ছে, দেখুন এখানে দু রকমের ডেটা টাইপস, মানে দু রকমের নাম্বার আছে। একটা কি এজ হচ্ছে 25, আর একটা আছে প্রাইস, এই ভেরিয়েবলের ভ্যালু কি 99.99। তো এখানে ইন্টিজার কারা? ইন্টিজার হচ্ছে যার ভ্যালুটা একদম মানে একটা পুরো হোল ভ্যালু বলে, যাকে WHOLE হোল ভ্যালু, যেখানে কোনো পয়েন্ট বা কোনো যাকে বলে এক কথায় কি, ওটাকে কোনো ডট বা পয়েন্ট বা ওটাকে কি বলে, এক সেকেন্ড মাথায় আসে না আমার, কোনো ডেসিমাল পয়েন্ট নাম্বার থাকে না, ইয়েস। যখন আপনি এরকম কোনো ভেরিয়েবল দেখবেন, নাম্বার ভেরিয়েবল দেখবেন যেখানে শুধু একটা 25, 26, 1, 2 এরকম লেখা আছে, সেটাকে বলা হয় ইন্টিজার, পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা, এক কথা, ইয়েস শঙ্করবাবু, থ্যাংক ইউ। এজ 25 ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যায় আপনি কি দেখবেন, সেখানে কোনো পয়েন্টের ভ্যালু নেই, সেটা জাস্ট একটা হোল নাম্বার, সেখানে কোনো ডেসিমাল পয়েন্টের পরে কোনো নাম্বার এরকম দেখতে পারবেন না, যেমন এখানে রয়েছে 99.99। তো এখানে 25 আছে, ঠিক আছে, মানে এটা কি, এটা একটা ইন্টিজার। আর একটা আছে ফ্লোটিং পয়েন্ট নাম্বার অথবা ডেসিমাল পয়েন্ট নাম্বার বলে এটাকে। সেটা কিরকম হয়, প্রাইস, একটা দাম, কিছু একটা দাম দেখবেন সেখানে লেখা থাকে এরকম 99.99, তারপরে কোথায় আছে আপনার 1.02, মানে এরকম যে কোনো পয়েন্টের নাম্বার, সেগুলোকে কি বলা হয়, ফ্লোটিং পয়েন্ট নাম্বার। তো জাভাস্ক্রিপ্টের ভেতরে এই দুটোই সাপোর্ট আছে, দুরকম ভাবে আপনি নাম্বার বানাতে পারবেন। হলো নাম্বার, হলো স্ট্রিং, হলো। নেক্সট কি আছে, নেক্সট আছে বিগ ইন্ট। কি আছে বিগ ইন্ট। বিগ ইন্টের সহজ কথায় ফুল ফর্ম হচ্ছে বিগ ইন্টিজার। বিগ ইন্টের ফুল ফর্ম কি, বিগ ইন্টিজার, মানে কি খুব বড় একটা নাম্বার, এক কথায়। মানে আপনি যদি একটা ফোন নাম্বার স্টোর করতে চান একটা ভেরিয়েবলের মধ্যে নাম্বার হিসেবে, তাহলে আপনি কি ইউজ করবেন, এরকম বিগ ইন্ট। কিন্তু আপনাকে বিগ ইন্ট বানানোর জন্য কোনো রকমের এক্সট্রা খাটনি করতে হবে না। আগের থেকে বলছি, আপনি যে কোনো একটা ভেরিয়েবল বানাবেন, তার মধ্যে যদি এরকম 2 সংখ্যার ভ্যালু থাকে, সেটা একটা নাম্বার হিসেবে, মানে একটা জাস্ট ইন্টিজার হিসেবে পরিচিত হবে। যদি আপনি এরকম একটা বড় সংখ্যা লেখেন, সেটা জাভাস্ক্রিপ্ট অটোমেটিক্যালি সেটাকে বিগ ইন্ট অথবা বিগ ইন্টিজারে কনভার্ট করে দেয়, যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু কোনো এক্সট্রা কোনো খাটনি করেনি জাভাস্ক্রিপ্ট বা কোনো একটা ইউজার। সে কি করেছে, জাস্ট একটা ভেরিয়েবল বানিয়েছে বিগ নাম্বার বলে, জাস্ট নামটাকে আলাদা করে রেখেছে যাতে বোঝা যায় তার মধ্যে একটা বড় সংখ্যা স্টোর করে রেখেছে, ঠিক আছে। এখানে এই বড় সংখ্যাটা আমাদের কি রিপ্রেজেন্ট করে, একটা বিগ ইন্টিজার। এখানে এই এন এর মানে পরে বোঝাবো, আগে বুঝে নিন যে বড় সংখ্যা স্টোর করতে গেলে আমরা এরকম একটা বিগ ইন্ট বা জাভাস্ক্রিপ্টে বিগ ইন্ট বলে ভেরিয়েবলটাকে বা ডেটা টাইপসকে ইউজ করা হয়। গেল, বোঝাতে পেরেছি? যারা বুঝতে পেরেছেন হ্যান্ড রেজ করুন, একটুখানি দেখে নিই কি কি পড়লাম, স্ট্রিং, নাম্বার, বিগ ইন্ট, ওকে। নেক্সট তাহলে এগিয়ে যাচ্ছি, নেক্সট যেটা, সেটা হচ্ছে একটা বুলিয়ান ভ্যালু। বুলিয়ান আমরা পড়েছি, কি লেখা আছে, বুলিয়ান মানে রিপ্রেজেন্টস ট্রু অর ফলস। তো ট্রুথি ভ্যালু অথবা ফলসি ভ্যালু, এই দুটোকে রিপ্রেজেন্ট করে একটা বুলিয়ান ডেটা টাইপ। তো বুলিয়ান আমরা কোথায় পড়তাম বা বুলিয়ান আমরা কোথায় দেখেছিলাম, বেসিক ক্লাস, ফ্রি ক্লাসে আমরা এটা পড়েছিলাম। তো যখন আমি কোনো একটা কথা বলছিলাম, আপনার ট্রু অথবা ফলসে অ্যান্সার করছিলেন। তো এটাই হচ্ছে একটা বুলিয়ান ভ্যালু। এই বুলিয়ান ভ্যালুগুলো কিরকম ভাবে কাজ করে, বুলিয়ান ভ্যালুগুলো আপনার অনেক জায়গায় আপনি ইউজ করবেন, যেখানে আপনার কোনো কন্ডিশন থাকবে, যে কন্ডিশনাল স্টেটমেন্টগুলো আমরা পড়বো, সেখানে আমরা এই বুলিয়ান ভ্যালুগুলোকে দেখতে পারবো। তো সেখানে বুলিয়ানকেও একটা ডেটা টাইপ হিসেবে ইউজ করা যায় ভেরিয়েবলের মধ্যে। গেল, এবার এবার যে জিনিসগুলো আসছে এগুলোকে অ্যাডভান্সের মধ্যেই ধরে রাখুন, এগুলোকে কেউ মানে বেসিকে এক্সপেক্ট করবেন না। সেটা হচ্ছে নতুন একটা ডেটা টাইপ, সেটা হচ্ছে একটা আনডিফাইন্ড। এখানে আমরা যে ভ্যালুগুলো দেখতে পাচ্ছি এগুলোকে আমরা চোখে দেখতে পারবো, ঠিক আছে। আবারও বলছি, এই যে স্ট্রিং, নাম্বার, বিগ ইন্টিজার, বুলিয়ান, এগুলোকে আমরা চোখে দেখতে পারবো। কিন্তু এবার যে ভেরিয়েবলগুলোকে বা যে ডেটা টাইপসগুলোকে আমরা দেখব, সেগুলোকে
অ্যাকচুয়ালি আমরা চোখে দেখতে পারি না, বা সেগুলোর ভ্যালু আমরা অ্যাক্সেস করতে মানে চোখে দেখতে পারি না বলতে সেগুলোর আসলে কোনো ভ্যালুই নেই। সেগুলোকে আসলে আমরা কোনো ভ্যালু তার মধ্যে স্টোর করে রাখি না। ঠিক আছে, সেই কারণেই এগুলোকে পরের খাতায় রাখা হয়, মানে অনেক নিচে রাখা হয় এগুলোকে। যেমন প্রথমে হচ্ছে আনডিফাইন্ড। আনডিফাইন্ড মানে কি? এ ভেরিয়েবল দ্যাট হ্যাজ বিন ডিক্লেয়ার্ড। আবারও বলি, আনডিফাইন্ড কথার অর্থ হচ্ছে একটা ভেরিয়েবল যেটা ডিক্লেয়ার করা হয়ে গেছে। যেমন এখানে লেট এক্স, এটা একটা ভেরিয়েবল বানানো হয়েছে, কিন্তু যাকে কোনো ভ্যালু অ্যাসাইন করা হয়নি অথবা যাকে কোনো ডেফিনেশন দেওয়া হয়নি। যেমন লেট এক্স এর পরে আমরা কি এক্সপেক্ট করি? এক্স ইকুয়াল টু কোনো একটা ভ্যালু স্টোর করব, কিন্তু এখানে কি সেটা করা হয়েছে? না, করা হয়নি। সেই কারণে যদি আমি এটাকে কনসোল লক করি বা প্রিন্ট করি, দেখবেন এখানে আনডিফাইন্ড আসবে। তো এটাকে একবার হাতে নাতে দেখা যাক। সবকটা আমরা এক এক করে দেখবো। তো প্রথমে আমরা শুরু করছি আমাদের স্ট্রিং, বুলিয়ান, নাম্বার, এগুলোকে তো আমরা দেখেছি। বিগ ইন্ট থেকে শুরু করা যাক, ঠিক আছে? তো আমরা এখানে বিগ ইন্ট থেকে শুরু করবো। এক সেকেন্ড, এটাকে আমার রাখতে হবে। এটাকে আমি পুরোটাকে কমেন্ট আউট করে দিচ্ছি, ঠিক আছে? এবার আমি যাচ্ছি এখানে আমাদের আহ, এটাকে বলা হয় আমাদের আনডিফাইন্ড বা প্রিমিটিভ ডেটা টাইপস। প্রিমিটিভ ডেটা টাইপস গেল। তো প্রথমে আমাদের কি আসছে? বিগ ইন্ট। বিগ ইন্ট থেকে শুরু করা যায়। তো বিগ ইন্ট কোনো মানে কঠিন কিছু না, জাস্ট আপনি যেভাবে দেখছেন সেভাবে এটাকে লিখবেন। তো আমি এখানে লেট বানাচ্ছি, লেট কনস্ট ভ্যার, দুটো দিয়ে, তিনটে দিয়ে বানানো যায়। তো আমি এখানে বিগ ইন্ট বলে এরকম একটা ভেরিয়েবল বানাচ্ছি, ঠিক আছে? যার মধ্যে আমি একটা বড় সংখ্যা স্টোর করবো। কেমন? 1 2 3 4 5 6 7 8 9 0। ওয়ানটা পড়েনি, মাই ব্যাড। তো আমি এখানে ওয়ানটাকে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটা বিগ ইন্টিজার। মানে বিগ ইন্টিজার কিন্তু মেমোরিতে, অর্থাৎ আপনার র্যামের মধ্যে কিন্তু বেশি জায়গা খায়। সেই কারণে এটাকে আলাদা করে বিগ ইন্ট বা এরকম কিছু একটা মানে আলাদাভাবে একে ডাকা হয়। কারণ এত বড় একটা নাম্বার স্টোর করতে মেমোরিতে নিশ্চয়ই দুটো সংখ্যার থেকে বেশি জায়গা লাগবে। সেই কারণে এটাকে বলা হয় বিগ ইন্ট অথবা বিগ ইন্টিজার, ঠিক আছে? এর একটা রেঞ্জ হয়, অর্থাৎ আপনি বিগ ইন্টিজারের একটা রেঞ্জ পাবেন, অর্থাৎ কোন ভ্যালু থেকে কোন ভ্যালু পর্যন্ত আপনি মানে বিগ ইন্টিজার বানাতে পারবেন সেটাকে গুগল সার্চ করলে আপনি পেয়ে যাবেন। সেটাকে পরে দেখাবো, ঠিক আছে? আগে এত বড় একটা ভেরিয়েবল বানিয়ে নিই, তারপরে বাদ বাকিটা দেখবো। দেখুন এখানে একটা এরর এসেছে। কি বলছে? এখানে বলছে নিউমেরিক লিটারালস উইথ অ্যাবসোলুট ভ্যালুজ ইকুয়াল টু এত গ্রেটার আর টু লার্জ রিপ্রেজেন্ট অ্যাকুরেটলি অ্যাজ ইন্টিজার্স। এখানে একটা এরর দিয়েছে। যেমন আমি বললাম, বিগ ইন্টিজারের একটা রেঞ্জ হয়, যেই রেঞ্জের বাইরে গেলে কিন্তু জাভাস্ক্রিপ্ট সেটাকে আর দেখাতে পারে না। সেই কারণে এখানে একটা এরর আসছে। এরর না, এটা একটা ওয়ার্নিং অথবা এররই বলতে পারেন, ঠিক আছে? কত পর্যন্ত আসে? 2 টু দি পাওয়ার 53। 2 টু দি পাওয়ার 53 করলে যে অ্যান্সারটা আসবে সেই পর্যন্তই আমরা রেঞ্জ পাই একটা মানে বিগ ইন্টিজার স্টোর করার। তো এখানে এটাকে এখনই বুঝতে যাবেন না। বিগ ইন্টিজার ভাবুন এত বড় একটা সংখ্যা স্টোর করার জন্য ইউজ করা হয়। দেখুন এররটা আর নেই, ক্লিয়ার? তো এটাকে এইভাবে রাখি। এবার আমরা দেখবো আনডিফাইন্ড। আনডিফাইন্ড কি কাজ করে? তো আমি এখানে এটাকে কমেন্ট আউট করে রাখছি। এটা হচ্ছে বিগ ইন্টিজার, হলো। এবার আসছে আনডিফাইন্ড। দেখুন আনডিফাইন্ড, সরি আনডিফাইন্ড। তো আনডিফাইন্ড হচ্ছে একটা এমনই একটা ভ্যালু যেখানে আমি একটা ভেরিয়েবল বানাচ্ছি, ধরুন এক্স ওয়াই জেড যা খুশি। এটাকে যদি আপনি কনসোল লক করেন, দেখবেন এখানে যদি কনসোল লক করি এক্স, ঠিক আছে? এটাকে সেভ করব, যাই এখানে, দেখুন এখানে একটা ভ্যালু প্রিন্ট হয়েছে যেটার মানে হচ্ছে আনডিফাইন্ড। আনডিফাইন্ড মানে কি? আনডিফাইন্ড মানে হচ্ছে যাকে ডেফিনিশন দেওয়া হয়নি বা যার কোনো ডেফিনেশন নেই। ডেফিনেশন বলতে কি বোঝানো হয়? এই ভ্যালুটাকে আমরা কখন আনডিফাইন্ড বলবো? যখন একে কোনো ভ্যালু দেওয়া হয়নি। এখানে কি কোনো ভ্যালু দেওয়া হয়েছে, হ্যাঁ কি না? সেটা একবার বলুন দেখি সবাই। এক্স ভেরিয়েবলের কি কোনো ভ্যালু আছে, হ্যাঁ কি না? স্যার কে বলতে পারবে? নাই তো স্যার। একজন বললেন নেই, আর কেউ? একজন বললেন নেই, আর একজনও বললেন নেই। চ্যাট বক্সে লিখুন দেখি, যদি কথা বলতে ইচ্ছে না করে চ্যাট বক্সে লিখুন। ঠিক আছে, যারা যারা লিখছেন নেই, অবভিয়াসলি কারেক্ট, কারণ এখানে এক্স ভেরিয়েবলের কোনো ভ্যালু আমরা অ্যাসাইন করিনি বা কোনো রকম ডেফিনেশন আমরা দেইনি। তো এখানে যদি আমি এটাকে ইকুয়াল টু দিয়ে 0 অথবা 10 করে দিই, ধরুন এখানে 10 করলে এবার যদি এটাকে প্রিন্ট করি, দেখবেন 10 প্রিন্ট হচ্ছে, কারণ এটা এখন ডিফাইন্ড অথবা একে একটা ভ্যালু দেওয়া হয়েছে, এটা আর আনডিফাইন্ড নেই। তো যখনই যখনই আনডিফাইন্ড দেখবেন তখন এরকম দেখতে লাগবে এটা, ঠিক আছে? যার কোনো ভ্যালু দেওয়া হয়নি সেটা আনডিফাইন্ডই প্রিন্ট করবে। তো আনডিফাইন্ডকে আপনি ম্যানুয়ালিও দিতে পারেন। কেমন ভাবে? এখানে আপনি লিখুন আনডিফাইন্ড। আনডিফাইন্ড, এই আনডিফাইন্ড কিন্তু একটা ভ্যালু অথবা একটা বলতে পারেন কিওয়ার্ড হিসেবেই জাভাস্ক্রিপ্টে পরিচিত। এই আনডিফাইন্ডও আপনি ম্যানুয়ালিও দিতে পারবেন কোনো ভেরিয়েবলকে। ধরুন এখানে একটা এক্স এর ভ্যালু 10 করেছি, কিন্তু এক্স এর ভ্যালু পরে গিয়ে আমি এটাকে আনডিফাইন্ড করে দেবো, আনডিফাইন্ড। এবার যদি এটাকে প্রিন্ট করি, এখানে আনডিফাইন্ডই প্রিন্ট হবে। এটা একটা মানে এটাকে বলা হয় একটা কিওয়ার্ড, অবভিয়াসলি, মানে এটাকে আমরা বারবার অন্য জায়গায় ইউজ করতে পারবো না। এটা একটা রিজার্ভড কিওয়ার্ড, ঠিক আছে? এটা জাভাস্ক্রিপ্টের মধ্যে প্রপারলি ইনবিল্ট করা।
সেই কারণে এটাকে আমরা অন্য জায়গায় নিজের নামে বানাতে পারবো না। অলরাইট, এটাই হচ্ছে আনডিফাইন্ড। নেক্সট তাহলে আর কি আছে, এবার দেখবো নাল, নতুন একটা জিনিস যেটাকে পড়বো আমরা নাল। দেখুন, নাল মানে হচ্ছে, নাল কথার অর্থ কি? NULL, কে বলতে পারবে দেখি একটুখানি, কার কার জানা আছে নাল কথার মানে কি? এমটি। নাল, বলুন স্বাগত ম্যাম। এমটি এমটি, বা জিরো। জিরো ঠিক না, হ্যাঁ এমটি বা ঠিক আছে, জিরোই মানলাম, কিন্তু জিরো একটা নাম্বারের মধ্যে পড়ে, সেই কারণে জিরোকে আমরা ধরবো না। কোনো ভ্যালু নেই এমনি। ইয়েস, নাল কথার মানে হচ্ছে যার কোনো অ্যাকচুয়ালি এক্সিস্টেন্সই নেই, মানে যার মানে সেখানে কোনো ভ্যালুই দেওয়া হয়নি। তো আনডিফাইন্ড আর নালের মধ্যে কনফিউশন আসতে পারে, কিন্তু আনডিফাইন্ড কাকে যদি আপনি ভালো করে বুঝে যান, নালটাকে বুঝতে আপনার টাইম লাগবে না। আনডিফাইন্ড এটাকে বাংলা করলে যেটা দাঁড়ায় সেটারই মানে তাই, অর্থাৎ একে ডেফিনেশন দেওয়া হয়নি বা সেই ভেরিয়েবলের কোনো ভ্যালু অ্যাসাইন করা নেই। কিন্তু নাল মানে কিন্তু একটু অন্যরকম। নাল মানে কি? নাল হচ্ছে রিপ্রেজেন্টস অ্যান ইন্টেনশনাল অ্যাবসেন্স অফ ভ্যালু। মানে কি? নাল কথার অর্থ হচ্ছে যাকে আমরা কোনো ভ্যালু দেবই না, অর্থাৎ তাকে আমরা সবসময় খালিই রাখবো, সেই কারণে তাকে আমরা নাল প্রোভাইড করি। নাল, NULL, নাল। নাল মানে হচ্ছে সেখানে কোনো ভ্যালু নেই, অথবা অ্যাবসেন্স অফ ভ্যালু, যেমন এখানে লেখা আছে এই যে অ্যাবসেন্স অফ ভ্যালু। তো এখানে নাল ইউজ করবেন। নাল ইউজ করলে আপনার সেটা কি প্রিন্ট করবে একটুখানি দেখে নিন। আনডিফাইন্ড হলো, কনসোল লকটাকে আমি এখানে রাখবো না, এর পরে থেকে শুরু করি, এটা হচ্ছে নাল। তো কনস্ট আমি এখানে একটা লেট বানাচ্ছি, ওয়াই ইকুয়াল টু, আমি এটাকে ম্যানুয়ালি দেবো নাল। নাল কিন্তু আপনাকে ম্যানুয়ালি দিতে হবে, নাল কিন্তু কখনো অটোমেটিক্যালি আনডিফাইন্ডের মতো নিয়ে নেবে না, নাল আপনাকে ম্যানুয়ালি প্রোভাইড করতে হবে। যদি আমি এখানে ওয়াইটাকে প্রিন্ট করি, দেখা যাক কি আসে। চলে যাই এখানে, এটাকে সেভ করব, দেখুন এখানে নাল লেখা আসছে, গ্রে গ্রে কালারের নাল, নাল লেখা। নাল কথার মানে সেখানে কোনো ভ্যালু নেই, অথবা সেটা কিন্তু কোনো সেই ভ্যালুর কোনো এক্সিস্টেন্সই নেই, সেই কারণে সেটা নাল, অর্থাৎ তার কোনো এক্সিস্টেন্স নেই এক কথায়। ঠিক আছে, সেই কারণে সেটাকে বলা হয় নাল, NULL, নাল। গেল। আর কি আছে? আর আছে আমাদের সিম্বল। এটাকে এখনই দেখার দরকার নেই, সিম্বল অ্যাকচুয়ালি আমাদের মানে একটা অবজেক্ট হিসেবে কাজ করে, সেটা আমরা যখন অবজেক্ট অথবা অ্যারে পড়বো তখন আমরা গিয়ে বুঝবো। ঠিক আছে, সিম্বলটাকে আপাতত আমরা বাদ রাখছি, কিন্তু এটাকে একবার প্রিন্ট করে দেখা যাক কি অ্যান্সার আসে। চলুন সেটাকেও দেখিয়ে দিচ্ছি, কিন্তু এটাকে এক্সপ্লেন করতে আমি পরে পরে বলবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সিম্বল। যদি আমি এটাকে প্রিন্ট করি, সিম্বল হচ্ছে আইডি, তো আমি ইউনিক আইডিটাকে প্রিন্ট করব। ইউনিক আইডি, সেভ করি। দেখুন এখানে একটা কিছু একটা প্রিন্ট হয়েছে, কিন্তু এটা কি কাজ করবে, এটাকে যখন আমরা অবজেক্ট বা অ্যারের টাইমে পড়বো তখন আমরা বুঝতে পারবো। সিম্বল কি কাজ করে, এখানে যদি হভার করি দেখবেন দেখাবে রিটার্নস আ ইউনিক সিম্বল ভ্যালু। ঠিক আছে, এটা একটা সিম্বল, অথবা সিম্বল কথার অর্থ কি বোঝানো যেতে পারে, একটা ইমোজি বা যেরকম করে ভাবেন সেরকম একটা সিম্বল, এটা একটা অবজেক্ট, দেখুন এখানে লেখা আছে এটা একটা অবজেক্ট। ঠিক আছে, সেই কারণে সিম্বল একটা ইউনিক জিনিস, যেটার কিন্তু মানে কেমন হতে পারে, যেটার কিন্তু সিমিলার জিনিস হবে না কখনো। ঠিক আছে, সেই জিনিসটাকে আমরা পরে গিয়ে পড়বো, সেই কারণে সিম্বলটাকে আমি এখান থেকে আপাতত রিমুভ করে দিচ্ছি। ঠিক আছে, তো প্রিমিটিভের মধ্যে আপাতত এই কটা মনে রাখলে হবে। কি কি আমরা দেখে নিই একবার, আরেকবার চোখ বুলিয়ে নিই। প্রথমে হচ্ছে আমাদের স্ট্রিং হয়ে গেল, এজ সরি আমাদের নাম্বার, তারপরে আমাদের বিগ ইন্টিজার, তারপরে বুলিয়ান, তারপরে হচ্ছে আনডিফাইন্ড আর নাল। এই কটা হচ্ছে আমাদের প্রিমিটিভ ডেটা টাইপস। ঠিক আছে, সিম্বলটা অতটা আপনার জীবনে কাজে লাগবে না, কারণ আমিও অতটা ইউজ করি না, তো সিম্বলটাকে আপাতত বাদ রাখলেই চলে, পরে গিয়ে যদি কোনোদিন দরকার হয় এটাকে অবশ্যই আমরা দেখব। ঠিক আছে, তো কটা পড়লাম, ছটা আমরা প্রিমিটিভ ডেটা টাইপস পড়লাম। কি কি? স্ট্রিং, আমার সাথে রিপিট করুন, স্ট্রিং, নাম্বার, বিগ ইন্টিজার, তার সাথে আমাদের আনডিফাইন্ড আর নাল, তার সাথে একটা বুলিয়ানও আছে, মানে ছটা। ছটা প্রিমিটিভ ডেটা টাইপস জাভাস্ক্রিপ্টের মধ্যে আপনার সবসময় কাজে লাগবে। ঠিক আছে, বিগ ইন্টিজারটাও খুব রেয়ার কাজে লাগে, তো আপনার জাস্ট 5টা ডেটা টাইপস মনে রাখলেই আপনার কাজ মিটে যাবে। ঠিক আছে, এবার বলুন প্রিমিটিভসে কার কার প্রবলেম আছে, এবার একটু শুনে নিন। প্রিমিটিভসে কার কার প্রবলেম আছে হ্যান্ড রেজ করুন। প্রিমিটিভ ডেটা টাইপসে কার কার প্রবলেম বলুন দেখি। ওকে, তাহলে কোনো প্রবলেম নেই। প্রিমিটিভসে প্রবলেম থাকার কথাও না, খুবই সিম্পল, যখন আমরা নন প্রিমিটিভ পড়বো তখন আপনারা গিয়ে সেটাকে দেখবেন কিভাবে নন প্রিমিটিভ কাজ করে। ঠিক আছে, নন প্রিমিটিভ এখনই পড়াবো না, কারণ প্রিমিটিভটাকে আগে ভালো করে আমরা কাজ করাবো সেটা নিয়ে, তারপরে গিয়ে আমরা নন প্রিমিটিভে যাবো। তো প্রিমিটিভের মধ্যে আমরা কি কি করতে পারি প্রথমে বলে দিই। আমরা সুন্দর একটা মানে একটা সুন্দর একটা অ্যাপ্লিকেশন বানাবো। কেমন অ্যাপ্লিকেশন হবে সেটা, সেটা একটা বলতে পারেন যে একটা ক্যালকুলেটর টাইপের হবে, পুরোটাই জাভাস্ক্রিপ্টে তৈরি হবে। ঠিক আছে, তো ক্যালকুলেটরের মধ্যে আপনি প্রিমিটিভ ডেটা টাইপ ইউজ করলে আপনার সব কিছু ঠিকঠাকভাবে একদম বুঝতে পারবেন যে কিভাবে কি কাজ করে। ঠিক আছে, তো চলুন তাহলে একটা সুন্দর ছোট্ট একটা ক্যালকুলেটর বানানো যাক, কিভাবে সেটা দেখবো। চলুন সেটাকে দেখা যাক। প্রথমে ধরুন আমি এখানে কি করা যায়,
যা চ্যাট জিপিটি আমি আর ইউজ করছি না, জাস্ট নর্মালি বোঝানোর চেষ্টা করি কিভাবে কি কাজ করে। ওকে, তো আমি এখানে এটাকে ওপেন করি। অলরাইট, তো ক্যালকুলেটারে আপনারা কি কি ফাংশন দেখেন, অর্থাৎ কি কি ফাংশনালিটি আমাদের দেখা আছে ক্যালকুলেটারের ভেতরে, একটুখানি শুনি কি কি করা যেতে পারে ক্যালকুলেটারে, শুনি একটুখানি। যোগ গুণ ভাগ যোগ যোগ গুণ বিয়োগ ভাগ, ওকে। আর পাওয়ার এক্সপোনেনশিয়াল যেটা বলে। ওকে, পাওয়ার, অলরাইট। তারপরে মডিউলো অপারেটর আছে, তারপরে আমাদের পার্সেন্টেজ ক্যালকুলেট করা যায়, অনেক কিছু আছে, ঠিক আছে, সেই সমস্ত জিনিসগুলো আমরা দেখব। তো এখানে প্রথমে আমি একবার জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল সেকশনটা একবার দেখে নিই, দাঁড়ান, জাস্ট গিভ মি আ সেকেন্ড। এবারই আছে অ্যারিথমেটিক অপারেটরস, ইয়েস, ঠিক আছে। তো অ্যারিথমেটিক অপারেটরসে আমরা কি কি পড়বো, প্রথমে আমরা দেখব যোগ গুণ বিয়োগ ভাগ, তার সাথে মডিউলো অপারেটর অথবা কি করে একটা রিমাইন্ডার পাওয়া যায়। সেখান থেকে আমরা রিমাইন্ডার দিয়ে একটা বেসিক ক্লাসে একটা সিম্পল একটা প্রোগ্রাম বানিয়েছিলাম, কি সেখানে আমরা ইভেন আর অড চেক করছিলাম যে কোন নাম্বারটা ইভেন অথবা জোড় সংখ্যা, কোনটা বেজোড় সংখ্যা। খুবই ইজি, কিচ্ছু না। সেখান থেকে আমরা আস্তে আস্তে সেটাকে আরো একটু মানে সেটাকে আর একটু এক্সপ্যান্ড করবো। কিভাবে, আমরা ইউজার ইনপুট নেব, অর্থাৎ ইউজার যে ইনপুট দেবে সেটাকে ক্যালকুলেট করব। ক্যালকুলেট করলে বুঝতে পারবো যে এটা একটা ক্যালকুলেটর টাইপের তৈরি হয়ে যাবে। তারপরে গিয়ে আপনাদের সিম্পল একটা ক্যালকুলেটর, ইউআই শুদ্ধ একটা ক্যালকুলেটর আমরা বানাবো, সেখানে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট তিনটেই থাকবে, ঠিক আছে। তাহলে প্রথমে অ্যারিথমেটিক অপারেটরস দেখা যাক, তো কি কি অ্যারিথমেটিক অপারেটরস হয় প্রথমে একবার সেটা বলে দিই। আমরা এখানে পড়বো তিন ধরনের অ্যারিথমেটিক অপারেটরস। প্রথম হচ্ছে, সরি তিন ধরনের না, 5 ধরনের। প্রথমে হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, মডিউলো, ঠিক আছে। মডিউলোটা আশা করি জানা আছে অনেকের, কিন্তু যাদের জানা নেই তাদের নিয়ে চিন্তা নেই, আমরা পরে গিয়ে সেটাকে অবশ্যই দেখবো। অলরাইট, তো যোগ গুণ বিয়োগ দিয়ে শুরু করা যাক প্রথমে। এগুলোকে কমেন্ট আউট করে দিচ্ছি, ওকে, ঠিক আছে। চলুন তাহলে শুরু করা যাক। তো আমি এখানে একটা সুন্দর একটা ক্যালকুলেটর বানানোর চেষ্টা করি। ক্যালকুলেটর, সিম্পল ক্যালকুলেটর, ওকে, ক্যালকুলেটর সিম্পল। এখানে এটাকে এইভাবে রাখি, সিম্পল। প্রথমে চলুন তাহলে একটা ভেরিয়েবল দিয়ে শুরু করা যাক। প্রথমে আমরা একটা ভেরিয়েবল বানাচ্ছি, ধরুন লেট নাম্বার অথবা num1, এইভাবে একটা ভেরিয়েবল বানাচ্ছি আমি। এখানে কি বানাবো, ধরুন এখানে বানাবো আমি 10, ঠিক আছে, 10 বলে একটা ভেরিয়েবল বানাবো। তারপরে একটা num2 20। তারপরে আমরা এটাকে কি করতে পারি, সাম করতে পারি, ঠিক আছে। দেখুন এখানে অনেক রকম অপশন দিয়েছে, কি কি, সাম অর্থাৎ যোগ, ডিফারেন্স অর্থাৎ বিয়োগ, প্রোডাক্ট মানে গুণ, কোশেন্ট মানে ভাগ, ঠিক আছে। এটাকে আমরা যোগ গুণ বিয়োগ ভাগ বলতে পারি। তো এইভাবে আমি করে দিচ্ছি, এখানে নাম্বারটাকে জাস্ট চেঞ্জ করবো। সাম, এটাকে বলবো সাব অর্থাৎ সাবট্রাকশন, সাবট্রাকশন। তারপরে এটা প্রোডাক্ট মানে হচ্ছে ধরুন মাল্টিপ্লিকেশন, আর এটা হচ্ছে আমাদের ডিভিশন অথবা ডিভিশনই লিখে রাখি, ডিভিশন, ঠিক আছে। তো এগুলোকে যদি এক এক করে আমি প্রিন্ট করি, এখানে দেখবেন সবকটা দেখাবে। তো এবার নতুন একটা জিনিস আপনাদের বলছি, সেটা হচ্ছে একটা নতুন কনসোল লগের টেকনিক। মানে নতুন ভাবে একটা কনসোল লগ দেখাবো, যেখানে আপনার কনসোলটা দেখতে অনেকটা একটা টেবিলের মতো লাগবে। কেমন লাগবে, একটা টেবিলের মতো দেখতে লাগবে। কিভাবে কাজ করবে সেটা, মানে আপনি কনসোল লগটা এতদিন করছিলেন কিভাবে, জাস্ট এইভাবে কনসোল ডট লগ, ধরুন এখানে সামটাকে প্রিন্ট করবো আমি, সেভ করি, এখানে 30 আসছে। যদি আমি এখানে কমা দিয়ে সাব প্রিন্ট করি, দেখবেন এখানে -10 আসছে। তারপরে আমি মাল্টিপ্লিকেশন ডিভিশন এইভাবে প্রিন্ট করলে সব কটা ভ্যালু এখানে পেয়ে যাচ্ছি। কিন্তু কোনটার ভ্যালু কি, এটা কি আমরা দেখে বুঝতে পারছি না। যদি আপনার এরকম কোনো সিচুয়েশন আসে যেখানে আপনার মাল্টিপল ভ্যালু প্রিন্ট করতে হচ্ছে, কিন্তু এখানে আপনার কোনটা কিসের ভ্যালু আপনি বুঝতে পারছেন না, তাহলে আপনাকে নতুন একটা জিনিস শেখাচ্ছি, সেটা হচ্ছে কনসোল ডট টেবল বলে একটা একটা ফাংশন হয় জাভাস্ক্রিপ্টের ভেতরে। কেমন দেখতে হয়, তো আমি এখানে সেটাই করব, কনসোল ডট টেবল বলে একটা ফাংশন হয়। এর মধ্যে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যে ভ্যালুগুলো আমার প্রিন্ট করতে হবে সেগুলোকে একবার দিয়ে দেবো, কমা দিয়ে। দেখুন কি কি করলাম, কনসোল ডট টেবল, একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সাম, সাব, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, প্রত্যেকটাকে একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দিয়েছি। যদি এটাকে এবার সেভ করি, একটা জিনিস দেখুন, সেভ করি, দেখুন এখানে প্রত্যেকটা ভ্যালু কনসোলেট একটা টেবিল আকারে প্রিন্ট হয়ে গেছে। কিভাবে, সামের ভ্যালু 30, সাবের ভ্যালু -10, মাল্টিপ্লিকেশনের ভ্যালু 200, ডিভিশনের ভ্যালু 0.5। কোনটা ভালো, এটা ভালো নাকি এটা ভালো, কোনটা আপনাদের সুবিধা করবে এবার বলুন একটুখানি, লগ নাকি টেবিল? টেবিল স্যার টেবিল। ঠিক আছে, টেবিলটা আপনারা কোথায় ইউজ করতে পারবেন, টেবিলটা আপনারা এরকম একটা সিচুয়েশন যেখানে আসবে, যখন আপনি বড় বড় অ্যাপ্লিকেশন বানাবেন, সেখানে ধরুন আপনার কোনটা কিসের ভ্যালু আপনি বুঝতে পারছেন না। এরকম অনেক সময় হয়, এটা আমার সাথেও হয়, আপনাদের সাথেও হবে। সেই কারণে কনসোল ডট টেবিল আপনি ইউজ করবেন, করে তার মধ্যে যে ভ্যালুগুলো দেবেন সেটাকে কনসোলে এরকম একটা টেবিল আকারে মানে আকৃতিতে প্রিন্ট হবে। তো এটা দেখতে খুবই সুন্দর লাগে, এটাকে দেখে আপনি বুঝে যাবেন যে কোনটা কিসের ভ্যালু,
দেখলেই আপনি এক নজরে বুঝবেন যে কোথায় থেকে কি করতে হবে, ব্যাস। console.table, ঠিক আছে, খুব সুন্দর একটা জিনিস। তো এটা গেল। এবার এখানে সুন্দর একটা ক্যালকুলেটর আমরা অলরেডি বানিয়ে ফেলেছি। কিভাবে? জাস্ট দুটো ভ্যালু নিয়েছি, নেওয়ার পরে নাম্বার 1 নাম্বার 2 এইভাবে আমরা এক একটা প্রিন্ট করাচ্ছি, ঠিক আছে। দুটোকে প্রিন্ট করি, মানে চারটেকেই প্রিন্ট করি, আমরা এখানে ভ্যালুটাকে দেখতে পাচ্ছি। এবার এবার আপনাদের কোয়েশ্চেন আসতেই পারে, স্যার এটা তো স্ট্যাটিক ভ্যালু। স্ট্যাটিক ভ্যালু মানে এগুলোর ভ্যালু, মানে যে ভ্যালুগুলোকে আমরা দিয়েছি সেগুলো তো মানে হার্ড কোড করা, মানে সেগুলোর ভ্যালু আমরা চেঞ্জ করতে পারবো না ইউজার দিয়ে। যদি আপনার এরকম একটা সিচুয়েশন আসে যেখানে আপনার কি করতে হবে, এরকম একটা ভ্যালু অ্যাড করতে হবে যেখানে আপনি ইউজার থেকে ইনপুট নেবেন, সেটাকে তাহলে কিভাবে করা যেতে পারে? কারণ সেটাই আমাদের দরকার, ইউজার থেকে ইনপুট নেব, সেটাকে আমরা ক্যালকুলেট করব। সেটাকে করব আমরা একটা নতুন ফাংশন শিখবো যেটার নাম হচ্ছে একটা প্রম্পট, prompt ঠিক আছে। প্রম্পট অথবা প্রম্পট দিয়ে অ্যাকচুয়ালি করে, ওটাকে প্রম্পট দিয়ে করা যাক, ঠিক আছে। চলুন, তাহলে এখানে যে ভ্যালুগুলো আমরা নিয়েছি নাম্বার 1 আর নাম্বার 2, এটাকে আমরা একটা প্রম্পটের মধ্যে রাখবো। প্রম্পট কিভাবে কাজ করে দেখিয়ে দিই। এখানে নাম্বার 1 এর পরে যে 10 ইকুয়াল টু 10 লিখেছেন, এটাকে কি করবেন, এখানে লিখুন প্রম্পট। প্রম্পট লেখার পরে এখানে আপনার এন্টার ইউর ফার্স্ট নাম্বার অথবা এন্টার ফার্স্ট নাম্বার এইভাবে লিখে রাখুন, ঠিক আছে। প্রম্পট সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেট ওপেন, তারপরে একটা কোটেশন এন্টার ফার্স্ট নাম্বার, এইভাবে আপনি এটাকে লিখুন। লেখার পরে এখানে একটা এরর আসবে, আমি বলে দিচ্ছি আগের থেকে, তো সেটাকে একবার পরে গিয়ে হ্যান্ডেল করবো, আগে এইভাবে করে নিই। কি আসলো? প্রম্পট ফার্স্ট নাম্বার, প্রম্পট সেকেন্ড নাম্বার। এটাকে এবার সেভ করব। এবার দেখুন জাভাস্ক্রিপ্টে আমাকে কি বলছে, এন্টার ফার্স্ট নাম্বার, ঠিক আছে। ওয়েবসাইটে এটা আপনাকে এরকম দেখাবে। তো এখানে ধরুন 10 দিলাম, ওকে করলাম। এবার দেখুন জিজ্ঞেস করছে এন্টার সেকেন্ড নাম্বার, তো আমি এখানে 20 দিলাম, ওকে করলাম। এবার দেখুন এখানে একটা এরর এসছে। এরর কি? এখানে 10 আর 20 ইনপুট করেছি, কিন্তু এখানে সামের ভ্যালু এসছে 10 20, একসাথে এটাকে যোগ করে দিয়েছে। কেন যোগ করেছে? 10 আর 20 একসাথে এইভাবে কোটেশনের মধ্যে যোগ করে দিয়েছে, কেন করলো? এনিওয়ান? স্ট্রিং ইয়ে হ্যাঁ হয়েছে। স্যার ইয়েস, বলবো বলবো হ্যাঁ এখানে যে প্রম্পট ইউজ করেছি, প্রম্পট সবসময় স্ট্রিং এ ইনপুট নেয়, ঠিক আছে। স্ট্রিং ডেটা টাইপেই তার ইনপুট আসে। এটাকে আমাদের অ্যাকচুয়ালি নাম্বারে কনভার্ট করতে হয়। কিভাবে নাম্বারে কনভার্ট করব, তার জন্য একটা ফাংশন আছে। কিভাবে সেটাকে করতে পারি আমরা, এটাকে এখান থেকেই করতে পারি। কিভাবে? যে প্রম্পট বলে যে ফাংশনটাকে লিখেছেন, এটাকেই একটা নতুন একটা ফাংশনের মধ্যে আপনাকে র্যাপ করতে হবে, ঠিক আছে। কিভাবে করব এটাকে এত মানে জটিল করার দরকার নেই, আমি এখানে একটা টু নতুন ইন্টিজার ফাংশন বানাচ্ছি। তো স্যার হ্যাঁ বলুন। টু ইন্টিজার তো ইন্টিজার নাকি একটা ভুলে গেছি পার্স ইন্ট, লেখা আছে আমার কাছে হ্যাঁ হ্যাঁ পার্সেন্ট সরি স্যার ঠিক আছে। এখানে আমরা কি করব, এখানে নতুন একটা ভেরিয়েবল বানাবো। ধরুন এখানে নাম্বার, এখানে নাম্বার এইভাবে না লিখে এক কাজ করা যেতে পারে, আমি এখানে নতুন একটা ভেরিয়েবল বানাচ্ছি। ধরুন ইন্টিজার নাম্বার 1, ঠিক আছে। জাস্ট এটাকে ভালো করে লেখার জন্য এখানে দেখুন পার্স ইন্ট বলে একটা ফাংশন দিয়েছে আমাকে। পার্স ইন্ট num1, অর্থাৎ এই num1টাকে আমি পার্স ইন্টের মধ্যে রাখছি। এরকম সেরকমভাবে এখানেও সেই জিনিসটা করবো। ইন্টিজার নাম্বার 2, সেটাকেও পার্স ইন্ট num2, এই যে এইটাকে আমি এর মধ্যে রেখে দিয়েছি। এবার এই দুটোকে আমরা ক্যালকুলেট করবো সবসময়, তো আমি এখানে এটাকে রিমুভ করবো। ইন্টিজার 1 ইন্টিজার 2 করবো আমি এটাকে, ইন্টিজার num1 ইন্টিজার num2, ঠিক আছে। যে নাম্বারে কনভার্ট করার পরে যেটা আসে সেটাকে আমরা এখানে ইউজ করব। এবার আমি এটাকে এখানেও তাই করব, ঠিক আছে, আর এখানেও সেটাকে তাই করব। কি করলাম ভালো করে বুঝি। এখানে প্রথমে আমরা একটা প্রম্পট নিয়েছি, প্রম্পটের মধ্যে কি লেখা আসছে, এন্টার ইওর ফার্স্ট নাম্বার। তারপরে যখন আমি এটাকে ইনপুট করব, তারপরে আবার আসবে একটা ইনপুট ইওর সেকেন্ড নাম্বার অথবা এন্টার ইওর সেকেন্ড নাম্বার। এবার যেহেতু এই দুটো নাম্বার আমাদের স্ট্রিং এ আসে সবসময়, যেটা ইনপুট করবো সেটাই স্ট্রিং এই দেবে। তো এখানে যদি আমি ঐন্দিল লিখতাম আগে, তো ঐন্দিলের সাথে 2 যোগ করে দিত, এরকম একটা ব্যাপার আসতো। সেটাকে আমাদের যে স্ট্রিং এ নাম্বারটাকে পাচ্ছি, সেটাকে আমাদের অ্যাকচুয়ালি নাম্বারে কনভার্ট করতে হয়। স্ট্রিং থেকে নাম্বারে কনভার্ট করতে হয়, এটাকে বলা হয় অ্যাকচুয়ালি আমাদের আমাদের ইয়ের ভাষায় কি বলে এটাকে, সি এর ভাষায় একটা নাম আছে, এটা আমি ভুলে যাচ্ছি, এক সেকেন্ড, বহুত কাল আগে করেছিলাম। টাইপ কাস্টিং। টাইপ কাস্টিং, ইয়েস, থ্যাংক ইউ স্যার। টাইপ কাস্টিং, এটা অ্যাকচুয়ালি টাইপ কাস্টিং এর মধ্যে পড়ে, যে এক ডেটা টাইপ থেকে আরেক ডেটা টাইপে কনভার্জন, ঠিক আছে। তো এখানে এটা আমরা টাইপ কাস্ট করছি, অর্থাৎ এক নাম্বার থেকে প্রথমে এটা স্ট্রিং এ আসছিল, স্ট্রিং থেকে এটাকে নাম্বারে কনভার্ট করে দিলাম, ঠিক আছে। টাইপ কাস্ট করে দিলাম, অথবা এক ডেটা টাইপ থেকে আরেক ডেটা টাইপে কনভার্ট করলাম। করলে এবার দেখবেন আমাদের রেজাল্ট ঠিকঠাক আসবে। তো প্রথমে আমি ধরুন 100 প্রিন্ট, মানে 200 দিচ্ছি, ফার্স্ট নাম্বার 200, সরি 200, ওকে করব। সেকেন্ড নাম্বার দেবো ধরুন 100, ঠিক আছে, এন্টার করবো। এবার দেখুন সব ভ্যালু ঠিকঠাক আসবে। 300 এসছে, 100 প্লাস 200 সাম অর্থাৎ যোগ এসছে 300, সাবট্রাকশন অর্থাৎ 200 মাইনাস কত করেছিলাম, 200 মাইনাস 100 100, মাল্টিপ্লিকেশন 200 ইন্টু 100 20,000, আর ডিভিশন 200 200 ভাগ আমাদের 100 2, ঠিক আছে। এবার আমাদের ভ্যালুগুলো ঠিকঠাক আসছে। তো সিম্পল একটা ক্যালকুলেটর তৈরি আমাদের জাস্ট এইটুকুর মধ্যে, ঠিক আছে। কি কি করলাম, আমরা প্রথমে প্রম্পট লিখলাম যে কিভাবে আমরা ইনপুট নেব,
তারপরে সেটাকে আমরা নাম্বারে কনভার্ট করলাম, এটা সবসময় জরুরি না। যখন আপনি এরকম নাম্বার নিয়ে কাজ করবেন তখন আপনার এটাকে নাম্বারে কনভার্ট করতে হবে, কিন্তু যখন আপনার স্ট্রিংয়েই কাজ হবে তখন আপনি এটাকে না নিলেও চলে, পার্সেন্ট আপনার না করলেও চলবে তখন। কিন্তু যেহেতু ক্যালকুলেটর ইউজ করছি আমরা, সেই কারণে আমরা এটাকে আগে ইন্টিজারে কনভার্ট করব। ক্লিয়ার? যাদের যাদের ক্লিয়ার একটু হ্যান্ডেস করুন দেখি। খুবই সিম্পল একটা প্রোগ্রাম, এবার থেকে এইভাবেই আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো। ওকে, খুবই সিম্পল, কিচ্ছু নেই এখানে। ঠিক আছে, এটাকে প্র্যাকটিস করতে হবে, এটাকে প্র্যাকটিস করতে হবে এবং সেটাকে সাবমিটও করতে হবে। ঠিক আছে, কিভাবে আমরা প্রম্পট ইউজ করি সেই জিনিসগুলো। বাকিরা বুঝতে পারেননি? হ্যান্ডেস করুন দেখি কারা কারা বুঝতে পেরেছেন একটুখানি, সবাই যারা যারা বুঝতে পেরেছেন একটুখানি হ্যান্ডেস করুন দেখি। তিনজন বুঝতে পেরেছেন, বাকিদের কি প্রবলেম একটুখানি যদি লেখেন তাহলে আমার একটু সুবিধা হয়। বাকিরা যদি প্রবলেমটাকে লেখেন তাহলে বুঝতে পারি, না হলে বলুন মাইক খুলে, তাহলেও হয়। এখানে আরও একটা জিনিস আমাদের বাকি রয়েছে, সেটা হচ্ছে একটা মডিউল অপারেটর, অর্থাৎ কিভাবে একটা রিমাইন্ডার পাওয়া যায়, অর্থাৎ ভাগ শেষ কিভাবে পাওয়া যায় সেটাকে যদি বানাই তাহলে সেটা কিভাবে বানাতে পারি আমরা। লেট মডিউলো, অথবা এখানে রিমাইন্ডার বলে লিখে রাখছি, রিমাইন্ডার ইকুয়াল টু ইন্টিজার 1% ইন্টিজার 2। এইভাবে করলে আপনি ভাগশেষ পাবেন, যে কিভাবে কোনো একটা মানে ভাগের যে ভাগশেষ থাকে সেটাকে আমরা পেতে পারি। তো আমি এটাকে কনসোল লগ থেকে সরিয়ে দিচ্ছি, এখানে আমি টেবিলের মধ্যে এটাকে প্রিন্ট করবো, রিমাইন্ডার। সেভ করি। নাম্বার 1 ধরুন দেবো কত, 20। নাম্বার 2 দেবো ধরুন আমি 3। দেখুন এখানে আমার এখানে রিমাইন্ডার এসছে 2, মানে ভাগ করতে করতে আপনার এরকম একটা রিমাইন্ডার আসবে যেখানে 2ই থাকবে, সেই কারণে এখানে 2। আর এখানে ডিভিশন অর্থাৎ ভাগ করার পরে যে ভাগ ফলটা এসছে সেটা দেখুন 6.6666 করে লাস্টে গিয়ে 7, অর্থাৎ এত বড় ভ্যালু দেখাতে পাচ্ছে না, সেই কারণে এটাকে রাউন্ড অফ করে দিয়েছে। বলতে পারলাম রিমাইন্ডার পাওয়াও জাভাস্ক্রিপ্টে পসিবল, সেটা আমি আগেও করেছিলাম, এখনও বলে দিলাম। ক্লিয়ার? এই প্রোগ্রামটাকে একটুখানি নিজে নিজে বানান, বানানোর পরে দেখুন যে কোথায় আপনার প্রবলেমটা আছে, তাহলেই আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে বুঝতে পারছেন না কোন জায়গায়। ঠিক আছে, তো প্রথমে কি করলাম, আমরা ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য ইউজ করলাম প্রম্পট, তারপরে আমরা সেটাকে কনভার্ট করলাম ইন্টিজারে, তারপরে আমরা যত রকম অপারেশন সেগুলো করেছি, আর পরে গিয়ে টেবিলের মধ্যে সেটাকে প্রিন্ট করে দিয়েছি, ব্যাস। ক্লিয়ার? কে কে করবেন দেখি একটুখানি হ্যান্ডেস করুন। যারা জানেন তাদের করার দরকার নেই, যারা জানেন না তারা করবেন। ঠিক আছে, যাদের প্রবলেম আসছে তারা একবার প্র্যাকটিস করুন জিনিসটাকে, আপনাদের এটা প্রচুর কাজে লাগবে, সেই কারণে বলছি। ঠিক আছে, একদম ডিপ ডাইভ করবো, একদম প্রথম থেকে সব কিছু শিখবো। ঠিক আছে, অনেকে হ্যান্ডেস করেননি, আশা করি ঘুমিয়ে পড়েছেন, কোনো অসুবিধা নেই। এটাকে আপনাদের করে ওই ড্রাইভে আপলোড করতে হবে, নতুন একটা ফোল্ডার দেবো, সেই ফোল্ডারের মধ্যে। ক্লিয়ার? জাস্ট জাভাস্ক্রিপ্টের ফাইলটাকে আপলোড করবেন, তাহলে আমি বুঝে যাবো যে এখানে কি কি হয়েছে না হয়েছে। ওকে, বলুন কোথায় কি প্রবলেম আসলে এবার একটু শুনি। কোনো প্রবলেম নেই, বিশ্বাস করবো সেটা। ওকে, তাহলে পরের দিন আমরা কি কি পড়বো বলে দিই। আমরা নাম্বার তো দেখলাম, কিছু কিছু নাম্বার দিয়ে অপারেশন। এরপরে আমরা একটা ইউআই দিয়ে একটা ক্যালকুলেটর বানাতে পারি, যে কিভাবে একটা ক্যালকুলেটর অ্যাকচুয়ালি কাজ করে, কিন্তু সেটাকে বানাতে গেলে আমাদের ফাংশন জানতে হবে। ঠিক আছে, তো ফাংশনটা আমরা কমপ্লিট করার পরেই সেটাকে বানাবো, তার আগে আমরা স্ট্রিং দিয়ে কিছু অপারেশন দেখবো, অর্থাৎ নাম্বার গেল, এবার আমরা স্ট্রিং দিয়ে কিছু অপারেশন দেখবো, সেখানে আমরা স্ট্রিংকে কিভাবে মডিফাই করা হয়, কিভাবে স্ট্রিং থেকে এক একটা ক্যারেক্টার বের করা হয়, কিভাবে স্ট্রিংয়ের একটা লেন্থ পাওয়া যায়, সেই সমস্ত জিনিসগুলো আমরা পরের দিনের ক্লাসে দেখবো। অর্থাৎ স্ট্রিং অপারেশন অথবা স্ট্রিং ম্যানিপুলেশন, এটা হচ্ছে পরের দিনের টপিক, লিখে রাখুন। ঠিক আছে, যদি কারো দেখার ইচ্ছা হয় গুগলে গিয়ে সার্চ করবেন স্ট্রিং ম্যানিপুলেশন ইন জাভাস্ক্রিপ্ট, সে আপনাকে বলে দেবে। গুগলে না গেলে চ্যাট জিপিটিতে যাবেন, এখানে গিয়ে সার্চ করবেন string manipulation in JavaScript, এইভাবে লিখবেন, লিখে প্রম্পট দেবেন, এখানে দেখবেন সব কিছু আপনাকে গড়াগড় দিয়ে দেবে যে কিভাবে কিভাবে কাজ করে। ঠিক আছে, এইগুলোই আমরা এক এক করে পড়বো, তো যদি কারোর আগের থেকে জানার ইচ্ছা হয় তো এখান থেকে গিয়ে দেখে নেবেন যে কোনটায় কিভাবে কাজ করে। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্রিং ম্যানিপুলেশন, এটাই আমরা পরের দিনের টপিক, এটাই আমরা পড়বো। অলরাইট, সেখান থেকে আমরা স্ট্রিং সম্পর্কে খুব ভালো করে বুঝতে পারবো, তো সেটাই আমরা পরের দিনকে দেখবো। অলরাইট, তো পরের দিনের ক্লাসে তাহলে দেখা হবে। তো আজকের ক্লাসটা যদি কারোর অসুবিধা থাকে আমাকে বলতে পারেন, অথবা গ্রুপে বলতে পারেন, ওখানে গিয়ে ব্যাচমেটরা আপনাদের সাহায্য করবে।
তো যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বলুন, তাহলে সেটাকে এখনই সলভ করে দেওয়া যেতে পারে। যদি কোডের ভেতরে কোনো এরর আসে বলতে পারেন। এনিওয়ান? কোডের ভেতরে কোনো প্রবলেম? স্যার এইখানে জাভাস্ক্রিপ্টে প্রবলেম হয়নি এখন, বলছিলাম যে যে প্রজেক্টটা দিয়েছিলেন না টেলভিন সিএসএস হুম 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 ওই প্রজেক্টটাতে গ্রিড মানে আমি ইউজ করছি কিন্তু ওটা পুরো দেখাচ্ছে না কোথাও কোথাও। শেয়ার করতে পারবেন নাকি ম্যাম? তাহলে দেখা যেত এখনই। স্যার দেখছি ল্যাপটপটা ওপেন হয়ে যেতে দেখাচ্ছে। তাহলে আপনি এক কাজ করুন, ওটাকে ছবি তুলে একবার গ্রুপে পোস্ট করার চেষ্টা করুন, অথবা কোডটাকে কপি করে গ্রুপে একটা টেক্সট ফাইল হিসেবেও আপনাকে আপনি পাঠিয়ে দিতে পারেন গ্রুপে, আমি ওখান থেকে দেখে নেবো। স্যার ঠিক বলুন আছে। শঙ্করবাবু। স্যার ওই যে বাটন দুটো আমার ঠিকঠাক হচ্ছে না, টেলুইনে রয়েছে, একটু দেখাবো নাকি? গ্রুপে বলুন, কেউ আপনাকে সাহায্য করবেই করবে। যাদের হয়ে গেছে তারাও করবে আপনাকে। ঠিক আছে। ঠিক আছে, গ্রুপে বলুন, যাদের যাদের প্রবলেম আছে কোড নিয়ে গ্রুপে পোস্ট করুন। গ্রুপের যারা মেম্বার আছেন তাদেরও বলবো, যাদের হয়ে গেছে তারা একবার অন্যদের সাহায্য করুন। এখান থেকে আপনাদের নিজেদের ফান্ডামেন্টাল ক্লিয়ার হবে, আরও বেশি ডিবাগিং স্কিল আসবে আপনাদের। সেই কারণে বলছি, যাদের প্রবলেম আসছে গ্রুপে দিন, যাদের হয়ে গেছে তারা একবার সাহায্য করুন তাদের। স্যার আমার অনেকখানি হয়ে গেছে কিন্তু আমি টাইম দিতে পারছি না, মানে আমার ভিতরের ইগুলো বাকি আছে, আমার পুরো মানে স্ট্রাকচার কমপ্লিট করুন, কিন্তু করে ভিতরের সাবমিট ডেটাগুলো করুন বসাতে যত পারছি না। যত তাড়াতাড়ি সম্ভব। আমার টাইম লাগে, কাজ দিয়ে এসে না হয় না স্যার, অনেক টাইম, আধা ঘন্টা 1 ঘন্টা টাইম পাচ্ছি। এবার সেটা তো আপনাকে ম্যানেজ করতে হবে স্যার, নাহলে তো পসিবল না। হ্যাঁ, 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 এখানে তো আমার কিছু করার নেই, আপনাকে হ্যাঁ। জাস্ট টাইমটাকে ম্যানেজ করতে হবে এবার, না হলে তো পসিবল না সেটা। হুম হুম হুম, ঠিক আছে। ঠিক আছে।